আপনার আমি মামলাটা করেছি অ্যাকচুয়ালি হারিস এক নম্বর আসামি, তার সাথে তার ভাই জোসেফ, তাদের আরেক ভাই হলো আজিজ আহমেদ এন বেনিজি সাহেব আর কি। তার পাশাপাশি আরেকজন আছে শফিউল্লাহ বুলবুল আর কি। আসলে তারা পরিকল্পিতভাবেই আমার কাছে অ্যাকচুয়ালি গাড়ি চেয়েছিল, আমার কাছে বিপুল পরিমাণে টাকা চেয়েছিল। আপনারা তো আল জাজিরার একটা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানে 51 মিনিট পরে আপনি দেখতে পাবেন যে মিস্টার হারিজের বক্তব্যটা, যে তোরে তো আমি মাইলাতে চেয়েছিলাম, তোর আমি ব্যাংককে ফোন করছিলাম, তোর তো মাইলামো, তোর মারমুনা কি লেখা যাওস, তোর মানলে তো তুই বুঝবি না। হারিজের বক্তব্য আর কি। দেন পরে আমি তিলে তিলে মারুম বলে তোর একটা গার্লফ্রেন্ড ছিল, এই করছিলাম, আমার প্লেন থেকে নামায় আমার অ্যারেস্ট করছে আর কি। এটা হারিজ সাহেবের বক্তব্য আর কি। দেন আমাকে তারা গাড়ির জন্য আমাকে বেশ প্রেশার দিয়েছিল, আমি সেগুলো দিতে আমি রাজি হইনি। রাজি না হওয়ার কারণে হঠাৎ করে আমি কিছুই জানি না। একটা মানুষের নামে যদি মামলা থাকে, আপনি ইমিগ্রেশন ক্রস করার পরে, ইমিগ্রেশন তো ক্রস করতে পারবেন না, প্রশ্ন ওঠে না। সেখানে মনে করি আমি ইমিগ্রেশন ক্রস করেছি, ক্রস করে প্লেনে উঠে গেছি, প্লেন গেট থেকে বেরিয়ে গেলে প্লেনটা রানওয়েতে চলে গেছে, সেখান থেকে প্লেনটা আবার রানওয়ে থেকে আবার গেটে চলে আসলো। আমি কিন্তু তখন কিন্তু আমি কিছুই জানি না। গেট খুলে হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করে যে সেলিম প্রধান কে, র্যাবের জিজ্ঞেস করে সেলিম প্রধান কে, আমি সেলিম প্রধান। জোসেফ আর হারিস তো আপনার এরা তো মনে করেন যে বাংলাদেশের সবাই জানে, এরা শীর্ষ সন্ত্রাসী। আমি আপনি এতদিন মামলা করতে পারি নাই, আপনি সেই পরিবেশও ছিল না আর কি। বাট আমাকে যেভাবে মানহানি না, আমি এক তো জেল কেটেছি, তার পাশাপাশি মনে করেন যে আমার লাইফের অদল বদল এখনও আপনি যেখানেই যাই আর কি, অনেকে কথায় আপনি বলে যে অনলাইন ঘেসুনো, এটা ওটা বলে অসম্মান, মানে মানহানি, মানে অসম্মান, মানে একটা মানে কী বলবো আর কি। দেন আপনার চেষ্টা করেছিলাম, বাট তখন সে ধরনের পরিবেশ নাই, চেষ্টা করে কোনো কাজ হয় নাই। এর ভিতরে আমি একবার প্রেস কনফারেন্স করেছিলাম নারায়ণগঞ্জে আর কি। প্রেস কনফারেন্স করে আমি যে নির্দোষ, এটা যে সম্পূর্ণ সাজানো, সেটাও আমি প্রেস কনফারেন্স করে আমি বলেছি। বাট আসলে আজকে দেশ, আমাদের ছাত্র বলেন, অনেকের জীবনের পরে যে একটা নতুন দেশ পেয়েছে আর কি, দেশ পাওয়ার পরেই মনে করেন যে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমার ন্যায় বিচার আমার দরকার। বিকজ আমি মিথ্যা অপবাদ নিয়ে আমার ন্যায় বিচার দরকার। আমি এই ন্যায় বিচারের জন্যই আমি মামলাটা করেছি আর কি। মামলা করার আগে থেকে, মামলা করার পরপরই তো আপনি নানান ধরনের থ্রেট এখন আসতেছে। ওনাদের তো অনেক লোকজন এখনও আছে, নানানভাবে হুমকি দিচ্ছে। যেমন আমাকে একজন ফোন করেছে, যে বলেছে অমুক ক্যাম্পের একজন, আমি তার নামটা এখন যাই হোক, অমুক ক্যাম্পের একজন আমাদেরকে আজকে দেখা করতে হবে। আমি কেন, আমি ক্যাম্পে যাবো কেন, ক্যাম্পে গিয়ে দেখা করবো কেন, না আপনি আজকে আসে, আমার কাছে সময় নেই। আমি না রবিবার দিন দেখা করবো। তো রবিবারের কথা বলে যে না, আমার রবিবার মধ্যে সময় নেই, আপনি আজকে না হলে কালকে আপনি আমার সাথে দেখা করতে হবে। তাদের পক্ষে নানানভাবে ফোন করতেছে। আপনি যে শফিউল্লাহ বুলবুল, যে যাকে 5 নম্বর আসামি আছে আর কি, সেও ফোন করতেছে, নানানভাবে ফোন করতেছে। আমার একটাই মানে প্রাণনাশী তো আছেই, যেমন তাদের অনেক লোকজন আছে, হয়তো আমাকে মিথ্যা মামলা দিতে পারে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা কোনো কিছু দিয়ে আমাকে সাজানোর কোনো কিছু করতে পারে, মানে আমাকে অপমান করার জন্য অনেক কিছু তাদের তো কোনো বুকপিট নাই, তারা তো আপনার নাই, তারা যে কোনো জিনিস করতে পারে আর কি। আমি সেই জন্য আমি সরকারকে অনুরোধ করব যে আমি অ্যাকচুয়ালি আমার চাওয়াটা কী, আমি কাউকে, সে বড় ব্যক্তি হোক, আইন তো সবার জন্য সমান। আমি কি ন্যায় বিচার চেতে পারি না? আমি আমার ন্যায় বিচারের জন্য করেছি, আর কিচ্ছু না। এই ন্যায় বিচারের জন্যই তো দেশটা স্বাধীন করা হয়। আমিও তো আপনার এই জেল থেকে বেরোয় টানা 9 মাস তো যুদ্ধ করেছি এই জন্যই। যেমন আপনারা দেখছেন যে রূপগঞ্জে আমার বাড়িতে, আমি ইলেকশন তো আমার করার কোনো ইচ্ছে ছিল না, উপজেলা ইলেকশন, আমি তো বাধ্য হয়েছি যাতে গাজী পরিবার ইলেকশন না করতে পারে। আমি জানতাম যে আমাকে ইলেকশন করতে দেবে না,
তারপরে আমি লড়াই করে গিয়েছি। আমি অনেক লড়াই করেছি, কারণটা হলো যে মানুষকে দেখানো যে জীবনে আজকে আপনি দেখেন যে আমাদের দেশটা স্বাধীন করার জন্য শত শত মানুষ, হাজার হাজার মানুষ তাদের জান দিয়েছে, জীবন দিয়েছে। কেন? কাউকে না কাউকে রিস্ক তো নিতে হবে। সবাই ভয় পায়। আমি আমি আমার ভয় মোটেও নাই, বিকজ আমার জীবনে কোনো অপরাধ নাই। সেই গাজী বাহিনী তাদের লোকজন এখনও রয়ে গেছে, যেমন বালু হাবিব, আপনি মুজিবর, ওই যে গাজীর বাহিনী, হীরা বাহিনী, আপনি এমদাদ বাহিনী, তারা কিন্তু এখনও রূপগঞ্জে আছে। তারা যে কোনোভাবে ব্যালেন্স করে, যেমন নানানভাবে যে আমার জায়গা দখল করে নিয়ে গিয়েছিল, আবার তারা তাদের যে সিস্টেম, তারা করে মানববন্ধন করবে, মানববন্ধন করে তারা থানায় গিয়ে একটা অভিযোগপত্র দাখিল করে পোলাপান নিয়ে গিয়ে আপনার জায়গা জগা দখল করে ফেলবে। সরকারের কাছে যাতে আমার এটা অনুরোধ যে আমরা ন্যায় বিচারের জন্য যে যুদ্ধ করেছে আর কি আমাদের দেশ, আমাদের ছাত্র সমাজ বলেন, আমাদের জনগণ বলেন, মা বলেন, ভাই বলেন, সবাই তো আমরা মাঠে নেমেছি, আমিও ছিলাম। আমার বিশ্বাস ছিল, খুব আত্মবিশ্বাস ছিল যে দেশ এভাবে চলতে পারে না, দেশে একটা না একটা কিছু হবেই। আমার মতো ঘটনা যাতে আর ভবিষ্যতে কোনোদিন না হয়। আমাকে, আমার পরিবারকে যেভাবে তারা হেস্তনস্ত করেছে আর কি, দ্যাট ইজ আনবিলিভেবল। সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানুষ আমাকে যেইভাবে অপমান করেছে, সেটা আসলেই ভাষা প্রকাশ করবো না। আমার ব্যবসা বাণিজ্য, বিজনেসম্যান, আমি কোনো দল করি না। কথা যে আমাদের দেশে কিছু পারি না, মানুষজন তার হলে বলে ও বিএনপি করে, আর না ও আওয়ামী লীগ করে, নাহলে ও জামাত করে। এই যে একটা মানুষের যে একটা ক্যারেক্টার হয়ে গেছে, যে কাউকে না জেনে তাকে দোষী করে মনে করেন যে তার ফায়দা হাসিল করার নানান ধরনের, মানে যারা ক্রিমিনাল আর কি। মানে দেশটাকে এখন আমাদের সুষ্ঠু পরিবেশে আসতে হবে। সুষ্ঠু পরিবেশে আসছে, আমরা খুব আত্মবিশ্বাস যে আমাদের দেশ আর পিছনে কোনো দিকে ফেরত যাবে না। এই সন্ত্রাসী, দুর্নীতি, আপনার এই চাঁদাবাজি, মানুষকে ভয় দেখানো, এটা আর কোনো দিন হবে না আর কি। আমি সরকারের কাছে আমি অনুরোধ করবো, আমাকে তো কন্টিনিউয়াস এখন হুমকির পরে আমি আছি, আমাকে নানানভাবে হুমকি দিচ্ছে। আমি অলরেডি মোবাইল বন্ধ করে রেখেছি আর কি। আমি ন্যায় বিচারের জন্য আমি মামলা করেছি, সে যেই হোক না কেন, সে সাবেক সেনাপ্রধান হোক, আর সে আইজিপি হোক, আর শীর্ষ সন্ত্রাসী হোক না কেন, আমার কি সে অধিকার নাই? আমি সেটা করলে কি আমাকে হুমকির মুখে পড়তে হবে? এই জন্য কি দেশ স্বাধীন হয়েছে? আমাকে যেমন উত্তরার এক হাজি ক্যাম্পে থেকে ফোন করে বলে যে আমি অমুক কর্নেল, আপনাকে আজকে বিধে দেখা করতে হবে, কথা। আমি সাধারণ ডায়েরি করার জন্য আমি প্রস্তুত নিচ্ছি আর কি। দেন আমি এই সরকারের সবার কাছে আমার অনুরোধ, আপনি আমাকে দেখে রাখবেন। আমি ন্যায় বিচারের জন্য করেছি। আমি সবসময় আগেও বলে আসছি, এখনও বলি, আমার যদি কোনো অপরাধ থাকে আপনারা দেন আমাকে কোনো অপরাধ। মানুষের কোনো কথাবার্তা আপনি শুনবেন না, অপরাধটা দেখেন, আমাকে যা সাজা দেবেন তাই মাথা ব্যথা নেব। আপনি আমাকে খুঁজে দেন যে অনলাইন ক্যাসিনো শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, তৎকালীন পত্রিকায় টানা নিউজ আছে, আমি বলি টাকা লন্ডনে পাঠাই, এটা করি, ওটা করি, আমি অমুকের বন্ধু ছিলাম। এই যে আমাকে কন্টিনিউয়াসলি, আমি চেক করে দেখলাম যে 17,000-এর উপরে আমার নামে নিউজ হয়েছে। আমি অনেক সাংবাদিক ভাইদের আমি বের হওয়ার পরে জিজ্ঞেস করে দেখলাম, অনেকে আমাকে বলছে যে আমাদের করা কিছু না, এক জায়গা থেকে নিউজ পাঠাইছে, যা পাঠাইছে তাই আমাদের লিখতে হয়েছে। আপনি প্রতিটা মামলাতে, আপনি আমার মামলার চার্জশিট দেখবেন আর মামলার এজারে দেখবেন, প্রথম ডায়লগ লেখা কি জানেন? অনলাইন ক্যাসিনোর গডফাদার। অনলাইন ক্যাসিনোটা কোথায়? কি অনলাইন ক্যাসিনো কোথায়? সে 17 কোটি টাকা? আপনি দুদকে মামলা দিয়েছেন, দুদকের একজন কমিশনার বলেন, তৎকালীন যে ছিলেন কমিশনার, বলেন যে আমি লাস ভেগাসে ক্যাসিনো খেলেছি, নাকি 100 কোটি টাকার চিপস ইম্পোর্ট করেছে। কোথায় সেটা? চাষিটা নাই কেন? কোথায় সে 100 কোটি টাকা? আপনি মামলা করতে হবে দেখে মামলা করেছে, জোর জবরদস্তি মামলা করেছে। আমি দুদকের যে আয়ু ছিলেন, তার সাথে আমার কোর্টে দেখা হয়, তার যে সাক্ষী জবানবন্দি আপনি দেখেন, ও তো রেকর্ডেড। আমাকে অ্যারেস্ট করার
পরে যখন আমাকে অফিসে নিয়ে আসে তখন তারা আমাকে খুব স্ট্রংলি, গোয়েন্দা সংস্থার লোকজন আমাকে খুব স্ট্রংলি একটা কথা বারবার জিজ্ঞেস করে যে সেনাপ্রধান হওয়ার জন্য আপনি বারবার বাধা দিয়েছেন কেন, দেন আপনি অন্য আরেকজনকে আর কি কথা বলেছেন কেন। আমি একজন দেশের নাগরিক, আমি যদি মনে করি যে এটা আমার দেশের জন্য সঠিক না, তাহলে কি এটা বলার অধিকার কি আমার নাই? মানে কথা বললেই অ্যারেস্ট, কথা বললেই মামলা। আল্লাহর কাছে হাজার শুকর, থ্যাংক ইউ আল্লাহ, আমরা দেশটা ফেরত পেয়েছি। আর যাতে কোনো মানুষের হুমকি ধুমকিতে আমরা না পড়ি। আমরা এখন দেশে যারা আছেন, যারা আমাদের দেশ পরিচালনা করছেন, যারা ভবিষ্যতে করে যাবেন, সবার কাছে আমার অনুরোধ, আমাদের মতো মানুষ কেউ যাতে কোনো হুমকি ধুমকিতে না পড়ে।